ফুটপাতে পড়ে থাকা বোতল, কাগজসহ অসংখ্য ফেলনা জিনিস কুড়িয়ে নেন দরিদ্র মানুষরা। কুড়িয়ে পাওয়া ফেলনা জিনিসেই ভাগ্য গড়েন তারা। ফেরিওয়ালারা আবার মানুষের বাড়িতে জমানো পরিত্যক্ত জিনিস খরিদ করেন, সেগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যান ভাঙাড়ি দোকানে। পুরনো বই, খাতা, ভাঙা প্লাস্টিক, ছেঁড়া কাপড়, লোহার ক্ষুদ্রাংশ বিক্রি করে জীবন ধারণ করছে হাজারো পরিবার। জেলার ৬ স্থানে বিভিন্ন মহাজন থেকে দাদন নিয়ে ব্যবসা করছেন শতাধিক ভাঙাড়ি পাইকার ব্যবসায়ী। ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজি বন্ধ আর প্রাতিষ্ঠানিক রূপ পেলে ভাঙাড়ি শিল্পেরও রয়েছে দারুণ সম্ভাবনা। এই হকাররা আপনার গ্রামের থেকে ডেকডেক্সি দিয়ে প্লাস্টিক দিয়ে আইনা আমাদের কাছে বিক্রি করে পিস হিসাবে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা পিস কিনি। আবার আমরাও এইভাবে হকারের কাছে বেশি এরা নিয়ে এটা ধোলাই করিয়া মার্কেটে বাজারে বিক্রি করে। জেলার পদুয়ার বাজার, ঢুলিপাড়া, গাংচর, ক্যান্টনমেন্ট এলাকা, শাসনগাছা ও সুজানগর এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ভাঙাড়ি দোকান। সেখানকার প্রায় 100 ভাঙাড়ি ব্যবসায়ী থেকে দাদন নিয়ে পুরাতন মাল সংগ্রহ করেন হাজারের অধিক হকার। ভাঙা মাল বাছাই করে মহাজনরা পাঠিয়ে দেন দেশের বিভিন্ন কারখানায়। আবার তৈরি হয় নতুন চকচকে মালামাল। সুজানগর ভাঙাড়ি পট্টিতে কাজ করছেন কয়েকজন শ্রমিক। তারা জানান, হকাররা অনেক জায়গা থেকে মাল সংগ্রহ করে আনে, এখানে আইনা মাল টিনেরা পাড়ে, মুলামের পাড়ে, ওয়ান টাইমের পাড়ে কারখানা যায় নতুন করে আবার উদ্বোধন করে আবার আসে। এখানে আমি প্রতিদিন কাজ করি, 300 থেকে 350 টাকা বেতন পাই। আমার জন্য আমার মতন আরো এরকম 600-700 টাকা 600-700 মানুষ কাজ করে, আর এরকম 600-700 মানুষের পরিবার চলে। শুধু রাস্তায় ফেলে দেওয়া জিনিস বিক্রি করেই মাসে লাখ টাকার বেশি আয় করেন একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি সহায়তা পেলে আগামীতে এই শিল্পেও রয়েছে ব্যাপক সম্ভাবনা। চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার ডাম্পিং স্টেশন, যেখানে ময়লার ভাগাড় থেকে নানা পলিথিন, বোতল, ভাঙাচোরা প্লাস্টিক পণ্য ও নষ্ট খাবার সংগ্রহ করে প্রায় 150 থেকে 200 মানুষ। এগুলো কুড়িয়ে তাদের প্রত্যেকের দৈনিক আয় 400 থেকে 500 টাকা। আমরা এখানে টোকাই করে কিছু বেচা কিনা করে খাই। এখান থেকে কিছু প্লাস্টিক আসে, কিছু পলিথিন আসে, কিছু মনে করেন বিভিন্ন পচা ভাতগুলো আসে। প্রতিদিন মনে করেন 400-500 টাকা কামাই করতে পারি। তাদের কাছ থেকে প্লাস্টিক পণ্য কেজি প্রতি 5 থেকে 15 টাকায় কিনে নেয় স্থানীয় 10 থেকে 12টি দোকান। পরে সেগুলো রিসাইকেলিংয়ের জন্য পাঠানো হয় ঢাকায়। তেমনই একজন হুমায়ুন কবির। টন প্রতি 15 থেকে 18,000 করে প্রতি মাসে 30 টন প্লাস্টিকের গুঁড়ো ঢাকায় পাঠান তিনি। সে হিসাবে মাসে 2 থেকে 250 টন প্লাস্টিক গুঁড়ো যায় হালিশহর থেকে। যদি এগুলো না হইতো, এই কারসারটা আরো 20 বছর আগে মানে কি বাদ হয়ে যেত। এখানে ধরেন প্রতি মাসে 12,000 টাকা স্যালারি পাই, এই স্যালারি দিয়ে চলে টুকটাক। এছাড়া প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 টন নষ্ট খাবার সংগ্রহ হয় এখানে। টন প্রতি 80,000 টাকায় যা বিক্রি হয় মাছের খাদ্য হিসাবে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গেল 17 ডিসেম্বর খুন হন মোহাম্মদ জসিম নামে কৃষক দলের এক নেতা। অভিযোগ, 5 আগস্টের পর নষ্ট খাবারের এই বাণিজ্য জসিম নিয়ন্ত্রণে নিলেও তা বাগিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে ইব্রাহিম ফরাজের নেতৃত্বে একটি চক্র। বাটটা মনে করেন 50 টাকা নিত, ও বললো যে 50 টাকা কেন নিব, বাটটা বিক্রি তো আরো বেশি, 80 টাকা বাটটা নাও। পানাটা এখন জসিম আদায় করে দিতেছে, ওটা ওদের ভালো লাগে নাই, যার কারণে জসিমরা মারছে। কেবল নষ্ট খাবার বাণিজ্যই নয়, জুয়ার আসর বসানো, ভূমি দখল ও মাদক বিস্তারে নানা অভিযোগ আছে অভিযুক্তদের বিরুদ্ধে, যাতে বাধা দিত জসিম। এই জন্য পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে। বিভিন্ন নেশায়, বিভিন্ন ব্যবসায় তারা লিপ্ত আছে। অনেকবার এসে এখানে মানে নেতা খেতা নিয়ে এখানে এসে টিসির ভিতরে হুমকি দামকি দিয়েছিল, কয়েকবার ঝগড়াও বাজছিল জসিমের সাথে। সবাইরই দোষী চাইতেছি, আমি সবাইরই বিচার চাইতেছি। আমার এই ছেলে যারা এই কাম করছে, আমার ছেলের আবার এই গুণের ফাঁসি। তবে এই খুনের পর আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকাটিতে নজরদারি বাড়ানোর কথা জানায় পুলিশ। একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আমাদের ফার্দার এই সকল বিষয়ে আমাদের তথ্য সংগ্রহ করা হবে এবং নজরদারি অব্যাহত রাখা হবে, যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। চট্টগ্রাম মহানগরে দৈনিক 2 থেকে 2,500 টন বর্জ্য জমে, যার মধ্যে আনন্দবাজারে ডাম্পিং করা হয় 650 থেকে 700 টন। বাকিটা যায় বাইজিদের আরেফিন নগরে। এখন এটা আমাদের কাছে চলবে, এটা তো ফেলা দেওয়া একটা প্লাস্টিক, এটা আমরা আবার দোকান থেকে ক্রয় করে নিয়ে এসে সুন্দর করে বাছাই করে কেটে
সুন্দর করে প্যাকেট করবে। এই মালটা ধরেন আলাদা, এই মালটা আলাদা, দুইটা দুই জাত। এটাতে এক পদের মাল হবে, এটাতে আরেক রকমের মাল হবে। বাঙালি দোকান, তারপর দেশ গ্রামের বিভিন্ন জায়গাতে আসে মাল। প্রতিদিন আমরা 500 কেজি মাল বাঁচতে পারি। আমার কাছে মাল বাছা হয় কালারিং ভাবে আসে, আমি ওই কালারিং ভাবে কেটে ধুয়ে ছাদে দিয়ে দিই। প্লাস্টিক জিনিসটা পচে না, রাস্তাঘাটে থাকলে ওই রকমই থাকে জায়গা। বাদ কোনো কথা নেই, এটা কারেন্টের সময় তো দেখা গেছে আমরা দিলে এই যে নিচে কেটে ফেলে যাচ্ছে, ঠিক আছে, এখানে আর কোনো সমস্যা নেই। দেখা গেছে কাটারের মালটা দিলেই দেখা গেছে কাটিং হয়ে যায়। কাজ করতে লাগে 4 জন লোক লাগে, ঠিক আছে, একজন বেলচা মারে, একজন মাল যাতে, একজন মাল ভরে। মালটা যখন জাতা মারে মালটা নিচে গিয়ে কাটিং হয়। কাটিং একটা জালি আছে মাপে 900 একটা জালি আছে, জালি অনুযায়ী মালটা কাটিং হয়। গ্রান দেওয়া যায়, জাতা মারলে মালটা কাটিং হয়ে যায়। যদি জাতা না মারে, ঠিক আছে, তাহলে দেখা যায় এমনি ঘুরবো খালি, প্রেসার দিলে এটা কাটিং এর নিচে পড়ে যায়। কাটিং মেশিনটা দেখা গেছে যদি সারাদিন মাল কাটে তাহলে প্রচুর পরিমাণ মাল কাটা যায়। একদিনে দেখা গেছে 5 টন মালও কাটা যায়, 4 টন মালও কাটা যায়। এটি দেখা গেছে বিভিন্ন ধরনের আবার কাস্টমার আছে, বিভিন্ন ধরনের যারা মাল আবার তৈরি করে তারা আমার কাছ থেকে আবার কিনে। আমরা আবার যারা এটা মাল বিক্রি করে তার কাছ থেকে আমরা আবার কিনে আনি। ওয়াশের জন্য ছোটা লাগে আর ফার্স্ট ওয়াশ পাউডার এগুলা লাগে। আর যদি বেশি মালের ময়লা হয় তাহলে ওটা একটা মেডিসিন আছে, ওই মেডিসিন আমরা ধরবো। এক বস্তায় বেশি না, আপনার 120 লিটার পানি লাগে। সাপন লাগে মনে করেন যে 50 গ্রাম, আর পাউডার লাগে মনে করেন যে 100 গ্রাম। ওয়াশ করার জন্য এখানে আমরা এই যে বস্তা রাখছি, বস্তা রাখার পরে ড্রামে দিব। ড্রামে দেওয়ার পরে আপনার ওই ছড়া পাউডার মিলাবো, ওখান থেকে মেশিন করা শেষ, পানি মেরে ওখান থেকে নাই যে হাউজে ফালাবো, হাউজে থেকে ওয়াশ করে ওই যে শুকনো মেশিনে দিব। একটা ড্রাম ফুল প্রসেস করতে মনে করেন যে 15 মিনিট থেকে 20 মিনিট। পুরাতন মাল দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আসে, পরে এক জায়গায় বিক্রি করে, বিক্রি করার পরে ওই জায়গা থেকে আবার দেখা গেছে আমরা কিনে আনি, কিনে আইনা দেখা গেছে আমরা এই জায়গায় আইনা বাছাই করি, বাছাই কইরা সাইড বাই সাইড কালার কইরা দেখা গেছে আমরা আবার কাটিং করি। কাটিং করার পরে এটা ওয়াশ করতে হয়, ওয়াশ করার পরে দেখা গেছে এই মালটা আবার ময়লা থাকলে আবার বাছাই করতে হয়। বাছাই করার পরে দেখা গেছে এই মালটা আবার তৈরি হয়, আবার তৈরি হওয়ার পরে দেখা গেছে আবার এইভাবে সিল হয়। প্রতিদিন দেখা গেছে মানুষ বুঝা দেখা গেছে মাল তৈরি হয়। যদি আমার বেশি মানুষ থাকে বেশি মাল তৈরি হইব, আর কম মানুষ থাকলে কম তৈরি হইব, ঠিক আছে। একটা মানুষে একদিনে দেখা গেছে 100 কেজি মাল কাটতে পারে বা 200 কেজি বাঁচতে পারে, 3 জনে 500 কেজি একদিনে মাল বাঁচতে পারে। সতর্ক বলতে নিজের সতর্ক নিজেরই রাখতে হয়। একবার যদি কারোর থেকে কিছু ভেঙে উঠে তাহলে একটু সমস্যা হয়, যদি কারো গায়ে না পড়ে তাহলে সমস্যা নাই। দেখা যাচ্ছে হাতে লাগলো, ওর লোহা তো হাতে লাগলে হাতের একটু ব্যথা পাবেই। যখন মাল শুকায় তখন পায়ে পানি বাঁধে না, বুঝতে পারি যে শুকায় গেছে, ডাক দিলে আইসা ওরা জমা করে দিয়ে যা। রোদ থাকলে 4 কালার শুকাম যা, আর রোদ না থাকলে 3 কালার, মেলা রঙেরই কালার থাকে এখানে, হলুদ, লাল, হাইব্রুজ এগুলাই থাকে। আমার সারাদিন এটাই করা কাজ। অন্যান্য উপকরণ দিয়ে সাধারণত কেনা হয় বাসাবাড়ি, অফিস, দোকান বা কারখানার পণ্য। জেলা জুড়ে এ কাজে জড়িত 15 থেকে 16,000 লোক। তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে নানা অভিযোগ। ব্যবসার আড়ালে বিক্রি নিষিদ্ধ উপকরণ, মালিক না হয়েও অন্য লোকের মাধ্যমে মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত অনেকে। এমনকি দিনে বাসাবাড়ির খবর নিয়ে রাতে চুরি ডাকাতির অভিযোগও পাওয়া যায়। প্লাস্টিক থেকে ধরে, সেটা লোহার থেকে ধরে, টিন থেকে ধরে, সিলভার থেকে ধরে, ব্যাটারি থেকে ধরে, এভরিথিং যা পড়ে সব। আমরা ইনকাম 4 থেকে 500 টাকা, বড় জোর গেলে 1000 অনেক টাকা রোজ ফালাইতে পারি। শুধু তাই নয়, সরকারের দেয়া চলতি বছরের পাঠ্য বইও পাওয়া যায় এসব দোকানে। বই খাতা এনে বিক্রি করি আমরা। 2 কেজি 2.5 কেজির মাধ্যমে 1টা 2টা দেখলে তো আর ওটা ইয়ে করা যায় না। পণ্য পরিবহনে অন্তত 1000 গাড়ি চলে, যেগুলো চার্জার ব্যাটারি নির্ভর। কিন্তু অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে ব্যবহারকারীদের ফায়দা আদায় হলেও বঞ্চিত হয় সরকার। প্লাটিং চার্জ দিয়ে আমরা কানতে 4টা ব্যাটারি আছে, 4টা ব্যাটারি 6 ঘন্টা লাগে চার্জ দিতে। রোডে চার্জ দেই না, দেখা গেছে আমাদের একটা গ্যারেজ আছে, তাদের গ্যারেজের মধ্যে আমরা চার্জ দেওয়ার চেষ্টা করি। শতাধিক হকার বাড়ি বাড়ি গিয়ে পরিত্যক্ত প্লাস্টিক, জুতা, কাঁচ, পলিথিন, লোহজাত দ্রব্য, টিন, প্লাস্টিক, কাঁচের বোতল, ব্যাটারি সহ নানা ধরনের পুরাতন সামগ্রী সংগ্রহ করে। সাধারণ মানুষ নগদ টাকা ও অন্য কোনো দ্রব্যের বিনিময়ে এগুলো হকারদের কাছে বিক্রি করেন। এরপর হকারদের কাছ থেকে এসব পণ্য কিনে আড়তদাররা বাছাই করে পুনরায় বিক্রির জন্য প্রস্তুত করে। এসব আড়তে কর্মসংস্থান হয়েছে অনেকের। আমরা এখানে এই বাঙালিতে যে কয়জনই আছি অনেক ভালোই আছি। এই জায়গা যা বেতন পাই আমাদের সংসার ভালোভাবেই চলে। এই চিপস কাঁচামাল হিসেবে ব্যবহার হয় প্লাস্টিক তৈরিতে। কয়েক ধরনের মিক্সিং শেষে অটো লোডার দিয়ে যায় ইনজেকশন মোল্ডিং মেশিনে, যেখান থেকে তৈরি হয় প্লাস্টিকের গৃহ সামগ্রী। সবচেয়ে বেশি 5 মিনিট সময় নেয় টেবিল তৈরিতে। আমাদের মেশিনের সেফটি ডোর আছে, যার কারণে আমাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক কম। বছরে আমরা 400 টনের মতো র মেটেরিয়াল আমরা রিপ্রসেস করে থাকি, এবং এই সম্পূর্ণ র মেটেরিয়ালই ব্যবহারযোগ্য, যেটা পরিবেশের কোনো ক্ষতি করে না। নামবিহীন প্লাস্টিকের পরিচয় মেলে
প্রিন্টিং সেকশনে। অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন এই সেকশনে উৎপাদন বাড়িয়েছে 5 থেকে 6 গুণ। ম্যানুয়ালিতে আমরা যেটা করতাম যে আমাদের পার ডে 6,000-7,000 পিস প্রোডাকশন হতো, তো এখন অটোমেশন আসার ফলে যেটা হয়েছে যে আমরা পার ডে 35 থেকে 40,000 পিস মাল আমরা প্রোডাকশন করতে পারতেছি। 5-7 বছর থেকেই এক্সপোর্ট হয়, বাট আগের তুলনায় এখন আমাদের এক্সপোর্ট অনেক ডিমান্ড বেশি। বিপিজিএমএ বলছে বর্তমানে দেশে 30% বেশি প্লাস্টিক রিসাইকেল হয়, আর পুনরায় তৈরি হয় এমন পণ্যের রপ্তানি বাড়াতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। সরকারের প্রতি রিসাইকেলে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্লাস্টিক ব্যবসায়ীদের। রিসাইকেলের যে দানাগুলো এক্সপোর্ট, সেটা না করে আমরা সে দানা দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করে, আমরা ফিনিশ প্রোডাক্টস তৈরি করে আমরা সেগুলো এক্সপোর্ট করতে চাই এবং আমরা সেগুলো করছিও। আমরা সেটা আরও বড় পরিসরে, আরও ফোকাসড, আরও প্রফেশনাল ওয়েতে আমরা কাজটা করতে চাই। চেয়ার টেবিল ভেঙে গেলে, মগ ভেঙে গেলে, বালতি ভেঙে গেলে, সেগুলো সকল জিনিস আমরা রিসাইকেল করছি। 37% অফ দ্য ওয়েস্ট প্লাস্টিক আমরা রিসাইকেল করি। যে পরিমাণে পলিউশন প্রিভেনশন করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা দরকার, সেটা আমাদের সরকার এখনও করতে পারেন নাই, যার জন্য প্লাস্টিক পলিউশন আমরা যত্রতত্র দেখি। পরিবেশবিদদের পরামর্শ, প্লাস্টিকের জন্য সিটি কর্পোরেশনের আলাদা ব্যবস্থাপনার পাশাপাশি কারখানাগুলোকে ব্যবহার করতে হবে পুনরায় ব্যবহার উপযোগী কাঁচামাল।